আচ্ছা, শুরু করি নাকি? আচ্ছা, বিহারী লাল চক্রবর্তী, ঠিক আছে। আচ্ছা, বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর যাকে বলেছেন কি ভোরের পাখি, তাহলে বিহারীলাল চক্রবর্তীর উপাধি কি? ভোরের পাখি। বাংলা গীতি কবিতার জনক, গীতি কবিতার জনক কে? বিহারীলাল চক্রবর্তী, ঠিক আছে। দুটো কথা, একটা হচ্ছে কি ভোরের পাখি, এই ভোরের পাখি উপাধি কে দিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আর গীতি কবিতার জনক কে? বিহারীলাল চক্রবর্তী। আর একটা সেন্টেন্স খুব ইম্পর্ট্যান্ট, এটা লিখতে হবে সবাইকে। অবধ বন্ধু বিহারীলাল, বিহারীলাল সাহিত্য সংক্রান্তিতে, সাহিত্য সংক্রান্তিতে পূর্ণিমার হাত ধরে বসে থাকতেন। কার হাত? পূর্ণিমার হাত ধরে বসে থাকতেন, ঠিক আছে। ধরে বসে থাকতেন। এখন প্রশ্ন হচ্ছে এটা কি লিখলাম? এটা হচ্ছে এই বিহারীলাল চক্রবর্তী তার সম্পাদিত পত্রিকা ছিল, একটা হচ্ছে অবধ বন্ধু, বিহারীলাল তো বুঝতেই পারছি, বিহারীলাল চক্রবর্তী সাহিত্য সংক্রান্তি পূর্ণিমা, তাহলে তার সম্পাদিত পত্রিকা বিহারীলাল চক্রবর্তী, মনে রাখতে পারবো এবার? ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, তার লেখা কাব্যগ্রন্থগুলো আমরা একটু লিখব। সারদা মঙ্গল, সাধের আসনে বসে, ঠিক আছে। সারদা মঙ্গল কাব্যগ্রন্থ, ঠিক আছে। সারদা মঙ্গল, সাধের আসনে বসে বঙ্গ সুন্দরী হওয়ার স্বপ্ন দর্শন করলেও, সুন্দরী হওয়ার স্বপ্ন দর্শন করলেও, ঠিক আছে, স্বপ্ন দর্শন করলেও নিসর্গ জীবনে, নিসর্গ জীবনে প্রেম প্রবাহিনী বন্ধুর বিয়োগে প্রেম প্রবাহিনী বন্ধুর বিয়োগে সঙ্গীত শিল্পী হয়ে গেলেন। সঙ্গীত শিল্পী হয়ে গেলেন, কি হলো? সঙ্গীত শিল্পী হয়ে গেলেন, সঙ্গীত শিল্পী হয়ে গেলেন, ঠিক আছে। আচ্ছা, সারদা মঙ্গল, সাধের আসন, বঙ্গ সুন্দরী, স্বপ্ন দর্শন, আচ্ছা, নিসর্গ জীবন, প্রেম প্রবাহিনী, আচ্ছা, সঙ্গীত, এটা অবশ্যই শতক, মূলত বইয়ের নাম এটা কি? সঙ্গীত শিল্পী না, বইয়ের নাম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বন্ধু বিয়োগ বাদ গেল না এখানে, তাহলে আচ্ছা, এই হচ্ছে তার কাব্যগ্রন্থ, বুঝতে পারছি। আচ্ছা, এটা নিসর্গ সন্দর্শন, সম্ভবত বইয়ের নাম সন্দর্শন, ঠিক আছে। নিসর্গ জীবন না, বইয়ের নাম হচ্ছে এটা কাব্যগ্রন্থ। তাহলে আমরা বিহারীলাল সম্পর্কে জানলাম, এটা মনে রাখবো। বিহারীলাল চক্রবর্তী গীতি কবিতার জনক, রবীন্দ্রনাথের গুরু ছিলেন। আচ্ছা, এরপর আসছে কৃষ্ণচন্দ্র মজুমদার, শুনেছি। হ্যাঁ, ওনাকে অনুসরণ করতেন বা ওনাকে শ্রদ্ধা করতেন, এরকম থাকে না অনেকে। আচ্ছা, তাহলে আমরা
বিহারীলাল চক্রবর্তী, এরপর হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার, শুনেছি এটা? আচ্ছা লিখে নাও এটা আর কি। হুম, পোস্ট করবেন। কৃষ্ণচন্দ্র মজুমদার, এবার কার কথা জানবো আমরা? হ্যাঁ, কৃষ্ণচন্দ্র মজুমদার, তোমরা নাম শুনেছো কৃষ্ণচন্দ্র মজুমদার? শোনোনি, কিন্তু ওনার লেখা পড়ছো তোমরা, আমি নিশ্চিত। বুঝছো, ওনার বাড়ি হচ্ছে সেনাটি। এই যে নদী আছে, নদীর উপরে দৌলতপুর, এই দৌলতপুরে তোমার যে নদী, বিএল কলেজের ওই পাশে, নদীর ওই পাশে এই সেনাটি। হ্যাঁ হ্যাঁ, সেনাটি। এবং তার বাড়ি সম্প্রতি সময় মনে হয় দখল হয়ে গেছে, এবং ওখানে কারা দখল করে ছাগল টাগল করছে, এ নিয়ে মাঝে পত্রিকায় প্রতিবেদন দেখলাম। তোমরা ওই কবিতা পড়ছো না? এই কৃষ্ণচন্দ্র মজুমদারের লেখায় কিন্তু। হ্যাঁ, কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। এটা তো মনে হয় সারাংশ বা ভাব সম্প্রসারণে পড়েছিলে। ওনার লেখা কিন্তু অনেক ভালো ভালো লেখা আছে। কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, কমল কি? পদ্ম ফুল তুলতে গেলে, পদ্ম ফুল দেখছো তোমরা? পদ্ম ফুল তুলছো? পদ্ম ফুল দেখছো যে বলছি এমনি অবাক লাগছে, স্যার কি বলেন, কিন্তু যে বললাম তুলছো, এবার না। একজন পাওয়া গেল। পদ্ম ফুল হচ্ছে শাপলা ফুলের ডাটার মতোই, তার গায়ে ডাটা, মানে ওই রকম বড় হয়, কিন্তু ওটা একটু শক্ত ডাটা, আর হচ্ছে ওই মসমসে, মানে মটমট করে ভেঙে যায়। হ্যাঁ, মট করে ভেঙে যায়, কিন্তু গায়ে হচ্ছে প্রচুর কাটা। তো যখন আমরা ছোটবেলায় শাপলা ফুল তুলতে যেতাম, এই পদ্ম ফুলও তুলতাম, আমার বিলে প্রচুর হতো। তো ওইটা ওই ওই পদ্ম ফুলের ইসের মধ্যে নামার কোনো সুযোগ নেই, নামলেই পা কেটে একেবারে সর্বনাশ। কিন্তু নৌকা বা ডোঙা নিয়ে গেলে তোলা যায়। এখানে কবি কি বলছে, যে কাটা হেরি ক্ষান্ত, কাটায় আঘাত লাগার ভয়ে যে ক্ষান্ত হবে পদ্ম ফুল তুলতে গিয়ে, কমল। হ্যাঁ, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। যদি তুমি কাটার ভয়ে পদ্ম ফুল তুলে বন্ধ করে, তো ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবে না। কিন্তু দুঃখ পাওয়ার ভয়ে যদি তুমি থেমে যাও, কোনো কিছু অর্জন করতে পারবে না, সুখ হবে না, তাই না? চমৎকার কিছু কথা। আরো একটা চমৎকার সারাংশ সারমর্ম তোমরা পড়ছো, সেটা হচ্ছে, যে জন দিবসে মনের হরষে কি, জ্বালায় মোমের বাতি, আসুক গৃহে তার প্রদীপ ভাতি, তাই না? চমৎকার, কিন্তু অনেক সুন্দর। এবং এটা আমি খুব বেশি পরিমাণে বিশ্বাস করি। একটা জিনিস কি, মৃত ব্যয়িতা, অপচয়, হ্যাঁ, দুটো আলাদা জিনিস। কৃপণতা আলাদা জিনিস। কৃপণতা হচ্ছে প্রয়োজনের সময় খরচ না করা। মিতব্যয়িতা হচ্ছে যেটা তোমার প্রয়োজন শুধুমাত্র সেইটুকু ব্যবহার করা। আর হ্যাঁ, অপচয় যেটা আছে নষ্ট করা। তো আমরা অনেক সময় আমাদের, যেটাকে বলে উপযোগিতা, খুব ইম্পর্টেন্ট, কিন্তু কলমের যেটুকু কালি আছে, এই কালিটুকু হচ্ছে কি তার উপযোগিতা, লেখার ক্ষমতা। এখন তোমার শেষ পর্যন্ত লিখতে হবে। অনেকে দেখবা যে একটু লিখে এবার ফেলে দিচ্ছে, শুধু কলম না, অন্যান্য প্রয়োজনীয় ব্যাপারে বললাম আমি। তো যার ফলে এইটাকে বোঝানোর জন্য কবি এখানে চমৎকার কথা বলছেন। হ্যাঁ, যে জন দিবসে, দিবস মানে কি, দিনের বেলায়, মনের হরষে, হরস মানে কি, আনন্দে, মনের হরষে জ্বালায় মোমের বাতি। দিনের বেলা তো মোমবাতি জ্বালানোর কথা না, কিন্তু তুমি জ্বালালে,
ঠিক আছে। তারপর কি বলছে, আশুগৃহে তার দেখিবেন আর নিশীথে, নিশীথ কি সামনে খুব অল্প সময়ের পরই যখন রাতের বেলা তার মোমবাতি জ্বালানোর প্রয়োজন পড়বে, সে সময় সে মোমবাতি জ্বালাতে পারবে না, কারণ দিনের বেলা তো পড়ায় ফেলছে। তো আমরা এই কৃষ্ণচন্দ্র মজুমদার কি বললাম, তার বাড়ি কোথায়, এই খুলনা দৌলতপুর নদী পার হয়েই সেনাটি বাজার সেখানে। এবং তার দুইটি কবিতার উক্তি, এই উক্তি দিবে পরীক্ষায়, কিন্তু এখন উক্তি দেয়, উক্তি দিয়ে বলবে কার লেখা, তোমরা দুটাই লিখে ফেলো। ঠিক আছে, একটা কি, কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। ঠিক আছে, কৃষ্ণচন্দ্র মজুমদার। তাহলে কৃষ্ণচন্দ্র মজুমদার, ঠিক আছে। আচ্ছা, রাজা কৃষ্ণচন্দ্র ছিল, তোমরা মনে হয় নাম শুনেছ, গোপাল ভাঁড়ের সেই কাহিনী, নবদ্বীপ কৃষ্ণনগর, তাই তো, নদিয়ার রাজা ভারতচন্দ্র রায় গুণাকর, সেই বিখ্যাত কবি নাকি। আচ্ছা, তাহলে আমরা কৃষ্ণচন্দ্র মজুমদার পারবো, এটা দুটা উক্তি লিখেছি, ইম্পর্টেন্ট কিন্তু। কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, দ্রুত। আরেকটা হচ্ছে কি, যে যেমন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, এত সময় লাগছে কেন, কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। ঠিক আছে, লিখেছি। আর একটা হচ্ছে কি, যে যেমন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, একটু লিখে রাখলেই তো বাকিটা মনে আসবে। ঠিক আছে, কার উক্তি এটা মনে রাখতে হবে। এরপর রজনীকান্ত সেন, নাম শুনেছ, রজনীকান্ত সেন নাম শুনেছি, রজনীকান্ত সেন কোথায়, তার কি লেখা পড়েছে বলো তো, সবাই শুনেছে কিন্তু খেয়াল আসছে না। স্বাধীনতার সুখ, কেন ভাবসাম্পুর, কেন কবিতা পড়ছো না, স্বাধীনতার সুখ, বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই, হ্যাঁ আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে, বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়, কাঁচা হোক তবু ভয়, পাকা হোক তবু ভয় পরের বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। পড়ছে এটা, খেয়াল নেই না, মনে নেই। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, চড়ুই পাখি বাবুই পাখিরে ডেকে বলছে, বাবুই পাখি কি বই পাখি, ওই যে তোমার তাল গাছে চমৎকার বাসা তৈরি করে না, শিল্প পাখি বা শিল্পী পাখি বলে, তো তাকে ডেকে এই চড়ুই পাখি বলছে যে তুমি এত কষ্ট করো রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে, আর আমি এই অট্টালিকাতে, বাবুই পাখি দেখো না অট্টালিকা বা প্রাসাদের ওই খোপে ওই সব যে ভেন্টিলেটরের মধ্যে বাসা তৈরি করে, কবিরা তো কাল্পনিকভাবে উপমা দিয়ে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেন। কি বলছেন যে এই বাবুই পাখিকে চড়ুই বলছে যে তুমি এত কষ্ট করো রোদ বৃষ্টি ঝড়ে, আর আমি অট্টালিকায় থাকি। তখন বাবুই জবাব দিচ্ছে যে পাকা হোক ওটা তো তোমার অট্টালিকা হোক প্রাসাদ হোক, আরামে থাকো, কিন্তু ওটা তো তোমার পরের বাসা, ওটা তো তোমার নিজের তৈরি না, তুমি অন্যের বাসায় থাকো, আর আমি আমার নিজের হাতে তৈরি করা এই সুন্দর বাসায় থাকি, এখানে আমার স্বাধীনতা আছে, সুখ আছে, তৃপ্তি আছে, তুমি তো পরাধীন। ঠিক আছে, স্বাধীনতা সুখ, দুর্দান্ত কথা কিন্তু, তাই না। আচ্ছা, আচ্ছা তাহলে আমাদের রজনীকান্ত সেন মনে রাখতে পারবো, স্বাধীনতার সুখ, এই লাইনটা লিখে রাখতে পারো তোমরা, কারণ এটা পরীক্ষায় আসে তো প্রায়। উক্তিটা, হ্যাঁ হ্যাঁ উক্তিটা দিয়ে দেবে, স্বাধীনতার সুখের এই সেই চরণ দিয়ে বলবে যে উক্তিটি কার, রজনীকান্ত সেন। কবিতার নাম কি, স্বাধীনতার সুখ, বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঢাকি কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। ঠিক আছে, লিখছো এটা। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা একজনের নাম জানবো, গোবিন্দচন্দ্র দাস, যার উপাধি হচ্ছে স্বভাব কবি, এই সাহিত্যিক ছদ্মনামটা আসে। তাহলে গোবিন্দচন্দ্র দাস তাকে কি বলে, স্বভাব কবি। ঠিক আছে, গাজীপুরের ভাওয়ালে তার জন্ম ছিল। ঠিক আছে, ভাওয়াল রাজ সরকারের কর্মচারী ছিলেন তিনি, স্বভাব কবি। ঠিক আছে, উপাধি তার আর কি
স্বভাব কবি, ঠিক আছে, তার উপাধি। ঠিক আছে, সহজেই লিখতে পারতেন, যে কোনো বিষয়ে ছন্দ মিলায় ফেলতে পারতেন, হয়তো এই কারণে আর কি। ঠিক আছে, আচ্ছা লিখছি আমরা। এবার আসি হচ্ছে, এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সম্পর্কে জানবো, মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রশ্ন প্রায় থাকে এবং থাকবে, খুবই ইম্পর্ট্যান্ট। কার কথা আমরা জানবো এবার? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন, ঠিক আছে, সুদন দত্ত। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবা, মাইকেল মধুসূদন দত্ত বাড়ি কোথায় তার? যশোর সাগরদাড়ি, মনে আছে? যশোর সাগরদাড়ি। আচ্ছা, বাবার নাম কি ছিল জানো? বাবার নাম ছিল হচ্ছে রাজনারায়ণ দত্ত, ঠিক আছে। আচ্ছা, আর তার একটা বন্ধু ছিল রাজনারায়ণ নামে, হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত। 19 বছর বয়সে কি হলো? ধর্মান্তরিত হলেন, তাই তো? শোনো, এটা হচ্ছে 1843 সালে ধর্মান্তরিত হয়। ধর্মান্তরিত কেন হয়? তার চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি, তার কাছে মনে হয়েছে যে এটাই পারফেক্ট। সে যে ধর্মগ্রহণ, মানে তার পৈতৃক সূত্রে বা সে যে জন্মগ্রহণকারী হিসেবে যে ধর্ম পেয়েছে পিতার কাছ থেকে, হিন্দু ধর্ম, সেখানে তার কাছে অনেক অসঙ্গতি মনে হয়েছে। সাধারণত তুমি শেলির কথা শুনছো না? শেলি, পিবি শেলি, পার্সি বিশি শেলি, সেও এরকম 19 বছর বয়সে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে একটা বই লিখে ফেললো। হ্যাঁ, হ্যাঁ, যে নাস্তিকতার প্রয়োজনীয়তা, ঠিক আছে, তাকে তখন ইউনিভার্সিটি থেকে বের করে দেয়। কিছু মানুষ থাকে যারা সময়ের থেকে অ্যাডভান্স। এখন সময়ের থেকে অ্যাডভান্স বলতে বোঝাচ্ছি যে তারা, তাদের সময়ের কোনো কিছুই তাদের ভালো লাগে না, মেনে নিতে পারে না, প্রগতিশীল বলে তাদেরকে। এবং তারা, এর মানে এই না যে সবাই সবসময় সবকিছু পজিটিভ বা ভালো করে, তা না, বাট আমাদের চিন্তা ভাবনার সাথে তাদের চিন্তা মিলবে না কখনো। তারা অনেক অ্যাডভান্স থাকে, সময়ের সাহসী সৈনিক তারা, ঠিক আছে। সময়ের সাহস। এখানে একটা জিনিস খেয়াল করবো, সমাজের 3 ক্যাটাগরি মানুষ থাকে। আর একটা কথা আমি বলি এখানে, জর্জ বার্নার্ড শর কথা আমি তোমাদেরকে আগেও বলেছি। উনি কি বলছে? বলছে যে কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ মাত্রই বাস্তব জগতের সাথে খাপ খেয়ে নেয়। কিছু সংখ্যক লোক আছে যারা কাণ্ডজ্ঞানহীন, তাদের চিন্তা ভাবনার উপরেই পৃথিবীর অগ্রগতিশালী। তুমি চিন্তা করো যে আমাদের সমাজ ব্যবস্থায় যেসব নিয়ম কানুন যা আছে আমরা সবাই সহজে মেনে নিই, কিন্তু কিছু লোক আছে যারা এগুলো মানে না, এবং তারাই এই সমাজ ব্যবস্থাকে আগায় নেয়। তুমি এডিসনের কথা ভাবো, টমাস আলভা এডিসন, ওই সে মুরগির ডিমের উপরে বসে তা দিত, তো এটা কি তুমি আমি করবো? কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ করবো? করবো? প্রত্যেক বিজ্ঞানীরা, প্রত্যেক সময়ের, সেই সময়ের যারা সাহসী মানুষ, চিন্তাশীল মানুষ, তাদের সময়ের ব্যাপারগুলোকে ভেঙে চুরে গুঁড়ো করে দিছে, সামনে আগায় নিয়ে গেছে, বলছে যে এটা মানি না, ঠিক আছে। মাইকেল যখন এই ধর্মান্তরিত হলো, তখন সেই, তার বাবা তো জমিদার ছিল, অনেক নামকরা জমিদার। 19 বছর বয়স মানে কি তোমাদের থেকে, মানে জুনিয়র না আরো, সেই বয়সে চিন্তা করা যায় কত সাহসী কাজ। সে কি করছে? সে বলছে যে, এবার তার বাবা তাকে যখন বলছে যে তোমাকে আমি ত্যায্য পুত্র করবো, এখানে তোমার কোনো অধিকার নেই বাসায় থাকার, তখন সেই উঠানে দাঁড়িয়ে ওর বাবাকে ওই বয়সে বলতেছে, রাজনারায়ণ দত্ত, আজ যে ছেলেকে তুমি এই বাড়ি থেকে বের করে দিলে, একদিন তার পরিচয়ে তোমাকে পরিচিত হতে হবে। কি হয়েছে না তাই? হয়েছে না তাই? তার মতো রাজনারায়ণ দত্তের থেকে বড় বড় জমিদার, রাজা, মহারাজা জগতে কত আসছে গেছে, কেউ কি চেনে? তাদেরকে নাম মনে আছে? কিন্তু রাজনারায়ণ দত্তের নাম পড়তেছি কার কারণে? মাইকেলের কারণে, তার কারণে। এরকম কিন্তু আরো আছে, হ্যাঁ, সম্ভবত নিচ্ছের ঘটনা এটা। ওরকম নিচ্ছেও তার মা ছিল তখনকার সময় জার্মানের বিখ্যাত একজন মহিলা কবি, মোটামুটি নাম করা। তো মায়ের ওই আচরণ ওর পছন্দ হতো না, ও খুব বিপ্লবী প্রতিবাদী চিন্তা ভাবনার ছিল নিচ্ছে। পরে একদিন ওইরকম মায়ের সাথে ওর ফাইট হয় বাড়িতে, ওর মা, বিভিন্ন রকমের লোকজন বাসায় আসে, পছন্দ করতো না, তখন ওর সাথে ফাইট হয়। তখন সে নিচ্ছে বলে যে
হ্যাঁ, একদিন তুমি আমার পরিচয় পরিচিত হবে এবং আমি তোমাকে চ্যালেঞ্জ করে গেলাম। এখন আসলে পৃথিবী বিখ্যাত সেই নিচ্ছে শোপেনহাওয়ার, হাইডেগার, আলবেয়ার কামু, বিখ্যাত দার্শনিক যারা, তাদের থিঙ্কিং তো অন্যরকম। এরা প্রতিবাদী হয় সবসময়। আমাদের সাদা চোখে আমরা যেভাবে চিন্তা করি তাদের সাথে মেলালে হবে না, বুঝতে পারছো? যাই হোক, মাইকেল অন্যরকম প্রতিভার অধিকারী। শেষ বয়সে অবশ্য অনেক কষ্ট করছে। এরা সাদা সবাই চ্যালেঞ্জের মুখোমুখি হয়। সমাজ ব্যবস্থায় তারা স্বাভাবিক থাকতে পারে না। সব প্রতিভাবানদের ম্যাক্সিমাম জীবনই এরকম ট্র্যাজেডি। হ্যাঁ, তাদের চিন্তা ভাবনা অন্যরকম। আমাদের সাথে আমরা তো সাংসারিক, আমরা তো সুখী হওয়ার জন্য ব্যস্ত। আমাদের টার্গেট তো শুধুমাত্র কি সুখী হতে হবে। কিন্তু মানুষের জীবন তো শুধু সুখী হওয়ার জন্য না। সুখী হবে গরু ছাগল। মনে করো গরু সে খাচ্ছে, ঘুমাচ্ছে, বংশ বিস্তার করতেছে, একসময় মারা যাচ্ছে, তার তো অন্য কোনো চিন্তা ভাবনা নেই। কিন্তু এই মানুষগুলো শুধুমাত্র ওই যে সুখের পেছনে ছোটে না। জীবনকে উপলব্ধি করা, বোধের জায়গা, চেতনার জায়গা, মানুষের জন্য কিছু ভাবা, মানুষকে নিয়ে ভাবা, এই পৃথিবী নিয়ে ভাবা, এই ভাবনাগুলো অন্যরকম। ঠিক আছে, যাই হোক, আমাদের এইখানে মাইকেলের কথা বলবো। এই সে ওই যে বললাম না, ওর বাবাকে কি বলছে, রাজনারায়ণ দত্ত যে ছেলেকে তুমি বের করে দিলে, একদিন তার পরিচয়ে তোমাকে পরিচিত হতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো সনেটের বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক ইতালির কবি পেট্রাক, জানো তুমি, এটা কমন। পেট্রাক ইতালিয়ান কবি, তাই না? বাংলা সাহিত্যে সনেটের আবার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে? এখন সবাই কনফিউজ, ভাবছে কাজী নজরুল ইসলাম, না। ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্ত। প্রথম বিদ্রোহী কবি কে? সনেটের জনক কে? বুঝতে পারছি। আচ্ছা, অমিত্রাক্ষর। হ্যাঁ হ্যাঁ, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন মাইকেলের বেশ কিছু লেখা যেগুলো আমাদের পরীক্ষায় আসবে, তার মধ্যে আছে হচ্ছে কি নাটক। প্রথমে আমি লিখলাম কি নাটক। ঠিক আছে, নাটকের তোমরা এইভাবে মনে রাখো, দেখো, কিশোরী সুপমা। ঠিক আছে, বিপরীত দিক থেকে আসি, মায়াকারে মা, মাতে মায়া কানন, মাতে মায়া কানন। ঠিক আছে, পতে পদ্মাবতী। তার নাটকগুলো মনে রাখবা কিভাবে, পদ্মাবতী। সু, সুতে সুভদ্রা। ঠিক আছে, সুভদ্রা। রি, রিতে রিজিয়া। ঠিক আছে, রিজিয়া, রিজিয়া। আচ্ছা, তারপর তারপর সতে শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা। আর কিতে বুঝাইছি হচ্ছে কৃষ্ণ কুমারী, কৃষ্ণ কুমারী। ঠিক আছে, শর্মিষ্ঠা প্রথম সার্থক নাটক, প্রথম সার্থক নাটক। আর কৃষ্ণ কুমারী প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক। ঠিক আছে, প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক। বলতে পারছি? নাটকগুলো মনে রাখবো কোন প্রক্রিয়ায়, কিশোরী সুপমা, কিশোরী সুপমা। ঠিক আছে, তাহলে শর্মিষ্ঠা হচ্ছে প্রথম সার্থক নাটক, কৃষ্ণকুমারী কি সার্থক ট্র্যাজেডি নাটক। আচ্ছা, আর পদ্মাবতী নাটকে অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করছেন। ঠিক আছে, প্রথম। কি বলছি, পদ্মাবতী নাটকে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করছেন। আর সুভদ্রা হচ্ছে নাট্যকাব্য বলে, বুঝছো? সুভদ্রাকে কি বলে, নাট্য কাব্য। পদ্মাবতীতে কি, আচ্ছা, অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করছেন প্রথম, অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করছেন এই নাটকে। ঠিক আছে, আর সুভদ্রা নাট্যকাব্য, শর্মিষ্ঠা, এইটা ইম্পর্টেন্ট, এই দুটা মনে রাখতে হবে। এই যে এটা, এখান থেকে প্রচুর পরীক্ষা প্রশ্ন আসে। প্রথম সার্থক নাটক, প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক। ক্লিয়ার? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? আর মায়াকাননটা আছে তার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল, এটাও পারলে মনে রাখবে এখানে। তার
মৃত্যুর পর প্রকাশিত, এটা মৃত্যুর পর প্রকাশিত, ঠিক আছে, মৃত্যুর পর প্রকাশিত। তুমি কি প্রশ্ন করলে? ট্র্যাজেডি নাটকের শেষ অঙ্কে বা শেষ দিকে, সিনেমাতে বা নাটকে বা উপন্যাসের শেষ দিকে গল্পের মেইন ক্যারেক্টারগুলো অনেক সময় মারা যায় না? সেটা কি ট্র্যাজেডি না, করুণ অবস্থা না? সেটাই। দেবদাস পড়ছ? দেবদাস মারা যায় না, সেটা কি ট্র্যাজেডি না? নায়কের করুণ মৃত্যু। এই সম্প্রতি কাকে যেন পড়তে বললাম, কে যেন বললাম যে এটা আগে পড়, কেমন লাগছে? হ্যাঁ, কোনটা? বিরাজ বউ? হ্যাঁ, অসম্ভব সুন্দর একটা লেখা। পড়ো নাই বিরাজ বউ? বলো তো। না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এখানে তার নাটকের কথা বললাম, মনে রাখতে পারবো? আচ্ছা, এবার আসি হচ্ছে তার প্রহসন। প্রহসন কি? দুইটা। একাই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। লিখে ফেলো দ্রুত। মাইকেলের প্রহসন। প্রহসনটা হচ্ছে কি নাটকের মতো কিন্তু কমেডি টাইপের, তাই তো? প্রহসন, প্রহসন। একেই কি বলে সভ্যতা, আর একটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও। লেখো, আমি একটু ব্যাখ্যা করতেছি বিষয়টা, ঠিক আছে? একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, ঠিক আছে? আমি বলতেছি তোমাদেরকে, ঠিক আছে? লিখছো? একেই কি বলে সভ্যতা, আর একটা কি? বুড়ো শালিকের ঘাড়ের রো, ঠিক আছে? এবার আসি হচ্ছে কথা, তোমরা লুই ভিভিয়ান ডিরোজিওর নাম শুনেছ না? ইয়াং বেঙ্গল। 1817 সালে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়। ওই কলেজের একজন শিক্ষক ছিলেন লুই ভিভিয়ান ডিরোজিও, ইংরেজি সাহিত্যের ছাত্র, মানে শিক্ষক। অল্প বয়সে তিনি তার শিক্ষার্থীদেরকে ইংরেজি ভাব দ্বারা পুষ্ট তিনি শিক্ষক ছিলেন। পাশ্চাত্যের শিক্ষা দিতেন, দ্যাট মিনস ইউরোপিয়ান যে দর্শন সেইগুলো শিক্ষা দিতেন। তো সেই লুই ভিভিয়ান ডিরোজিওর শিক্ষার্থী ছিলেন হচ্ছে, তার মধ্যে ছিলেন প্যারীচাঁদ মিত্র, আলালের ঘরের দুলাল লিখছেন না, দীনবন্ধু মিত্র, এবং এই মাইকেল মধুসূদন দত্ত তার অনুসারী ছিলেন। আর এরকম আরো অনেকে ছিলেন যারা তার সরাসরি ছাত্র, বুঝতে পারছি? তো দেখা গেছে যে সেই ইয়াং বেঙ্গলের এই ডিরোজিওর যারা শিক্ষার্থী, তারা আধুনিক ভাব দ্বারা পুষ্ট, অর্থাৎ এই সমাজ ব্যবস্থার কুসংস্কার তারা মানে না এবং পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত। তো তাদের মধ্যে কেউ কেউ আবার এই আধুনিকতা দেখাতে গিয়ে অতি আধুনিকতা দেখাইছে, যেটা এই শিক্ষায় শিক্ষিত এই সমাজ ব্যবস্থাকে কটাক্ষ করা, মানে অতিরিক্ত করা যেটা, এবং এটা করতে গিয়ে লোকচক্ষুর কাছে, লোকের কাছে কি হাস্যকর হয়ে গেছে। তো ওইটাকে কেন্দ্র করে এই মাইকেলের লেখা একেই কি বলে সভ্যতা। আমরা যে আধুনিক হতে গিয়ে নিজেদেরকে হাস্যকর করে তুলছি, এটা তো শিক্ষার হতে পারে না, বুঝতে পারছে? তাহলে একেই কি বলে সভ্যতা। আর একটা আছে হচ্ছে কি বুড়ো শালিকের ঘাড়ে রো। শালিক কেমন? এখানে বুড়ো, তার ঘাড়ে কি রো, মানে বুড়ো বয়সে ভীমরতি ধরা, ঠিক আছে? তখনকার সময়ে বৃদ্ধ বয়সে কি হতো, বিয়ে করতো না। এইবার শুনেছে ব্রাহ্মণ, হ্যাঁ 4-5টা কি ব্রাহ্মণদের স্বভাব অভ্যাস নাকি ছিল যে ওইরকম 12 মাসে 12 জায়গায় 12টা বিয়ে হলে কি হচ্ছে, এক এক মাস এক এক শ্বশুর বাড়িতে কাটালে 12 মাস চলে গেল, মোটামুটি সমস্যা নেই। এবং তখন তো কি হতো, মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দিতে না পারলে সমাজে মুখ দেখানো যেত না এবং মান সম্মান থাকতো না। তখন ওই কন্যা দায়গ্রস্ত পিতারা অর্থের অভাবে দরিদ্র মানুষ ওই তখন ওই ব্রাহ্মণদের বা বৃদ্ধদের সাথে বিয়ে দিয়ে দিত, ঠিক আছে? তখন ওই যে স্বাভাবিক এই যে বিধবা 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 বিবাহের যে মারাত্মক কুফল বা সমস্যাগুলো, বিবাহের বলছি সরি, এটা হচ্ছে ওই তখনকার যে এই যে বয়স্কদের সাথে বিয়ের ফলে বাচ্চাদেরকে অল্প বয়সে বিধবার সংখ্যা বেড়ে গেল, সমাজ ব্যবস্থা একটা অন্যরকম সমস্যা সৃষ্টি হলো, তাই না? এই আর কি। তো আমাদের এখানে কি বলা হয়েছে, এখানে কি বলছি, একটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে
রো আরেকটা কি পোর্শন, কে কি বলে? সভ্যতা লিখছি আমরা। আচ্ছা, এরপর আমরা আসি হচ্ছে তার বিখ্যাত কাব্য। লেখো, বীর মাইকেল দুইজন বন্দী মহিলা। লেখো। বীর মাইকেল। হ্যাঁ 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 হ্যাঁ, লেখো বীর মাইকেল দুইজন বন্দী মহিলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা লিখে যাও সেন্টেন্সটা, ঠিক আছে? লিখছো, বীর মাইকেল দুইজন বন্দী মহিলা ব্রজঙ্গনা ও তিলোত্তমার নিকট চতুর্দশ পদী কবিতা লিখলেন। ঠিক আছে? ব্রজঙ্গনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রজঙ্গনা, ঠিক আছে? ঠিক আছে, ব্রজঙ্গনার নিকট, ব্রজঙ্গনা ও তিলোত্তমা। তিলোত্তমা বলতো এই শব্দটা কোথায় শুনছিলে? তিলোত্তমা শব্দটা আমি বলেছি অনেকবার। হ্যাঁ, দুর্গেশ নন্দিনী গল্পের কি উপন্যাসের নায়িকার নাম থাকে কিন্তু তিলোত্তমা। খুব সুন্দর শব্দটা, শুনতে আমার ভালো লাগে খুব। তিলোত্তমা না, অনেক মিষ্টি শব্দ। তিলোত্তমা শব্দের অর্থ আমার মনে নেই, জানা ছিল, কিন্তু এই শব্দটা তিলোত্তমার নিকট কি করলো? চতুর্দশ পদী কবিতা লিখলেন। ঠিক আছে, তোমরা লেখো, বীর মাইকেল দুইজন বন্দী মহিলা ব্রজাঙ্গনা ও তিলোত্তমার নিকট চতুর্দশ পদী কবিতা লিখলেন। মানে তার কাব্যগ্রন্থগুলো আমি এক জায়গায় লিখে দিচ্ছি একবারে, বুঝতে পারছো? তাহলে বীর মাইকেল দুইজন বন্দী মহিলা, ঠিক আছে, ব্রজাঙ্গনা ও তিলোত্তমার নিকট চতুর্দশ পদী কবিতা লিখলেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে বীর মাইকেল বলতে কি বুঝাইছি আমি, বলো? বীর মাইকেল বলতে বীরাঙ্গনা, বীর দ্বারা বুঝিয়েছি কি? বীরাঙ্গনা। লেখো, বীর দ্বারা কি বুঝিয়েছি? বীরাঙ্গনা। বাংলা সাহিত্যের প্রথম পত্র কাব্য বীরাঙ্গনা। বাংলা সাহিত্যের প্রথম পত্র কাব্য, বাংলা সাহিত্যের প্রথম পত্র কাব্য বীরাঙ্গনা। ঠিক আছে, বাংলা সাহিত্যের প্রথম পত্র কাব্য কি? বীরাঙ্গনা। ঠিক আছে, মাইকেল দ্বারা মাইকেল মধুসূদন দত্ত বলছে, বীর মাইকেল। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসি হচ্ছে ব্রজাঙ্গনা এবং কি তিলোত্তমা সম্ভব। দুটো আলাদা, ঠিক আছে? বীর মাইকেল লিখছো, আমি কি লিখছিলাম? কাব্য বীর মাইকেল, তারপরে দুইজন বন্দী মহিলা, তাই না? বন্দী মহিলার ইংরেজি কি বলো? বন্দী মহিলা ইংরেজি কি? ক্যাপটিভ লেডি। ঠিক আছে, না না না, প্রথম প্রকাশিত কাব্য। ঠিক আছে, ক্যাপটিভ লেডি, ক্যাপটিভ মানে কি? বন্দী, বুঝতে পারছো? তাহলে বীর মাইকেল, বীর তো বীরাঙ্গনা, মাইকেল তো মাইকেল মধুসূদন দত্ত। কথা বুঝতে পারছি? দুইজন বন্দী মহিলা, এই যে ক্যাপটিভ লেডি, এটা কিন্তু কাব্য, প্রথম কাব্য। ঠিক আছে, আচ্ছা, একটা হচ্ছে ব্রজঙ্গনা আর একটা কি? তিলোত্তমা সম্ভব। ঠিক আছে, তাহলে কাব্য। হ্যাঁ, ক্যাপটিভ লেডি। হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রকাশিত ক্যাপটিভ লেডি। কথা বলতে পারছি? বীরতে কি বললাম? বীরাঙ্গনা। তারপর কি লিখছি? মাইকেল, মাইকেল মধুসূদন দত্ত। বন্দী মহিলা ক্যাপটিভ লেডি, বাংলা হচ্ছে বন্দী মহিলা, আর ইংরেজি কি? ক্যাপটিভ লেডি। মূলত এই নামে হচ্ছে তিনি, এই যে ফ্রান্সে গেল না, ফ্রান্সে গিয়ে মনে হয় এই নামে বই প্রকাশ করছিল। ঠিক আছে, আচ্ছা, ক্যাপটিভ লেডি। এরপর হচ্ছে ব্রজাঙ্গনার কি? তিলোত্তমা সম্ভব কাব্যগ্রন্থের নাম। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে যেখানে অমিতাক্ষর ছন্দের ব্যবহার করছেন। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে চতুর্দশ পদী কবিতা। ঠিক আছে, কবিতা বলি লিখছ। এরপর তার আর কি আছে বলো? আমরা কাব্য বললাম, প্রহসন বললাম, নাটক বললাম। ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে সেই বিখ্যাত মহাকাব্য কোনটি? মেঘনাদ বধ কাব্য, তাই তো? লেখো, মেঘনাদ বধ, তাই না? মেঘনাদ বধ। মেঘনাদ কে ছিল? রাবণের ছেলে।
মজার ব্যাপার হচ্ছে এই যে রাবণের ছেলে মেঘনাদ, তাকে কি করা হয়েছে? বধ করা হয়েছে। বধ কি? হত্যা। এটা কি চিন্তা করছো? এটা ভাবো না, এইভাবে শুধু পড়ছো মেঘনাদ বধ কাব্য, মহাকাব্য। এখানে রাবণের ছেলেকে যখন হত্যা করছে, রাবণ কি বসে থাকবে? মজার ব্যাপার হচ্ছে দেখো, এখানে ঘটনা কিন্তু উল্টা। এখানে রাবণ কিন্তু না নায়ক, রাম কিন্তু খলনায়ক। চিন্তা করছো? এখনকার দিনে যদি ভারতে এই মহাকাব্য লিখতো মাইকেল, তোমরা ভাবতে পারো সময় যত আগাচ্ছে মানুষের এই কুসংস্কার, অন্ধত্ব, এগুলো তত বাড়তেছে, মানুষের উদারতা কমতেছে। তুমি নজরুল যেসব লিখেছে এখন লিখতে পারত না, সম্ভব না। এবং তখন ধরো বেগম রোকেয়া যা লিখেছে, বেগম রোকেয়া যা লিখছে, ঈশ্বরচন্দ্র যা লিখছে, এই সকল সাহিত্যিকরা তখন যা লিখছে এখন লিখতে পারত না। এখন হচ্ছে মানুষ চরম উগ্র, কোনো কিছু বলার কোনো সুযোগ নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হলো? তাহলে আমরা কি বলছি এখানে? মহাকাব্যের কথা বললাম কোনটা? মেঘনাদ বধ কাব্য, তাই তো? আচ্ছা, এখানে মেঘনাদ হচ্ছে কে? রাবণের পুত্র। এখানে মূলত রাবণ হচ্ছে কি এখানে নায়ক, আর খলনায়ক কিন্তু কি? রাম। এখানে কয়টি স্বর্গ মানে পর্ব বা অধ্যায়? 9টি স্বর্গ। ঠিক আছে, এখানে সেই কাহিনী না, সেই শূর্পণখা, হ্যাঁ, কাকে? লক্ষণকে, রাবণের বোন থাকে তাই না শূর্পণখা, সে ভালোবেসে কাকে চিঠি দেয়? লক্ষণকে, এবং লক্ষণ তার নাক কেটে দেয়। সেই থেকে এখন আর মেয়ের আগে প্রস্তাব দেয় না, ভয়। বুঝছো? এখন এখন ওই সেই ভয় ধরে গেছে না, এখন ছেলেরাই আগে প্রস্তাব দেয়, বুঝছো? নাক কাটার ভয়। ঠিক আছে, মনে থাকবে আমাদের। আচ্ছা, এই হচ্ছে আমাদের কি মজার ব্যাপার হচ্ছে, এই যে মহাকাব্য মাইকেল মধুসূদনের মেঘনাদ বধ কত সালে প্রকাশিত হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। বলতেও পারো এটা তোমরা 1861, এই সালটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা মনে রাখতে হবে। 1861 সালে প্রকাশিত, রবীন্দ্রনাথের জন্ম। ইয়েস, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো এই সময়গুলো খুব গুরুত্বপূর্ণ। দেখো এই সময়টা খুব অন্যরকম এই ভারতবর্ষের জন্য। তখন তো ভারত, বাংলাদেশ, পাকিস্তান এরকম আলাদা দেশ না, ভারতীয় উপমহাদেশ, অখণ্ড পুরো ভারতবর্ষ, তাই না? ওই সময়টা ওরকম চিন্তা করো। মজার ব্যাপার খেয়াল করো, ওই সময়ে 1829 সালে কি হলো? সতীদাহ প্রথা রদ, 1829। আচ্ছা, 1843 সালে কি হচ্ছে? আমি এখন বলিনি, আগে বলছি। একটা পত্রিকা, অক্ষয় কুমার দত্ত সম্পাদিত পত্রিকা ছিল না? কোনটা? কেন? অক্ষয় কুমার দত্ত তত্ত্ববোধিনী পত্রিকা, তত্ত্ববোধিনী পত্রিকা 1843, খেয়াল আছে? আচ্ছা, তারপরে মনে করো 1856 কি হলো? এই পরপর বেশ কিছু ঘটনা, যেমন 1853 রেল ব্যবস্থা চালু ভারতীয় উপমহাদেশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়াল করো। তারপর হচ্ছে 1856 বিধবা বিবাহ আইন পাস, তাই না? 1857 কি হলো? সিপাহী বিদ্রোহ, তাই না? তারপরে হ্যাঁ হ্যাঁ, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, 1857 কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ওই সময় কিন্তু 1857। এরপর সিপাহী বিদ্রোহ, এরপর 1861 পুলিশ ব্যবস্থা চালু ভারতীয় উপমহাদেশ। এর আগে পুলিশ ব্যবস্থা ছিল না। রবীন্দ্রনাথের জন্ম তখন 1861, ঠিক আছে? 1861। 1860 নীল বিদ্রোহ, তারপর 1857 কাগজের নোট চালু, ভারতবর্ষে প্রথম কাগজের নোট চালু, 1861 বললাম। আচ্ছা, 1862 এই বাংলাদেশে কুষ্টিয়া জগতী থেকে দর্শনা পর্যন্ত রেল ব্যবস্থা চালু, ঠিক আছে? 62। তারপরে মনে করো 1865 দুর্গেশ নন্দিনী, কখন এটা? ওই সময় 1865 দুর্গেশ নন্দিনী উপন্যাস, খেয়াল করছো? দুর্গেশ নন্দিনী। আচ্ছা, এরপরে মনে করো 1865। আচ্ছা, 1869 কার জন্ম? মহাত্মা গান্ধীর জন্ম। তার মানে এই সময়টার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংক্ষেপে বললাম। হ্যাঁ, ঠিক আছে। তা মাইকেল মধুসূদনের মেঘনাদ বধ মনে রাখতে হবে, ঠিক আছে?
61। আমরা খুব সংক্ষেপে আলোচনা করলাম, তার জীবনী কিছুই বললাম না ইচ্ছে করে, যেহেতু সাহিত্যের এই জায়গা থেকে প্রশ্ন বেশি হয় সেগুলো আমরা আলোচনা করলাম। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমাদের আছে হচ্ছে আলোচনা করব আমরা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তোমরা একটু লেখো, ঠিক আছে? আমি যেটা বলি বলা যায় যে এটা হচ্ছে রাবণের দিক থেকে এই রচনা করা হয়েছিল। রাবণ হচ্ছে এখানে নায়ক তৈরি করে রয়েছে। আসলে লেখকরা, কবিরা ভিন্ন অ্যাঙ্গেলে সবসময় সবকিছু দেখে, তাদের দেখার দৃষ্টিভঙ্গিটা আমাদের মতো না। আমরা যেভাবে চিন্তা করে দেখি অনেক সময় তারা সেভাবে দেখে না। দেখার দৃষ্টিভঙ্গি, দুটি লোক কারাগারের জানালা দিয়ে তাকিয়েছিল, একজনের চোখে পড়তো কাদামাটি, অন্যজন দেখতো আকাশের তারা। একই জায়গায় বন্দি দুজনে, মাটির দিকে তাকিয়ে তার মধ্যে কোনো ভাবনা নেই, আর একজন আকাশের তারা দেখে বিস্মিত হচ্ছে। এই মহাবিশ্ব কত বিস্ময়কর, কত সুন্দর, তাই না? আমরা তো প্রতিদিন মেঘ দেখি আকাশে, কতবার দেখলাম, আমাদের মনে কোনো প্রভাব ফেলে না। কিন্তু ওই আকাশের মেঘ বৃষ্টি দেখে রবীন্দ্রনাথ কি লিখলো? মেঘের কোলে রোদ হেসেছে। মেঘ আর রোদ কি করতেছে পাশাপাশি? মেঘ সরে গেছে, আলো আসছে। বাদল গেছে টুটি, বৃষ্টি শেষ হয়ে গেছে, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। তা আমি তো বহুবার আকাশের দিকে মেঘ দেখলাম, রোদ দেখলাম, আমাকে তো ওইভাবে কোনো প্রভাব ফেলে নাই। তার মানে একই জিনিস ভিন্নভাবে দেখে তারা, দেখার মধ্যে পার্থক্য থাকে। সুতরাং আমাদের দেখা তাদের দেখা কখনো এক হবে না, বুঝতে পারছি? এই আর কি। তো আমাদের এখন এরপর আমি যেটা বললাম, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখছ, তাকে বাংলার মিল্টন বলা হয়, বুঝছো? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। আচ্ছা, বাংলার কি মিল্টন, তার বিখ্যাত মহাকাব্য বৃত্ত সংহার মনে রাখতে হবে, ঠিক আছে? বাংলার মিল্টন বলা হচ্ছে। মিল্টন কি? ইয়েস, তার সাথে তুলনা করা হচ্ছে আর কি, বোঝাতে পারছি? জন মিল্টন, সেই প্যারাডাইজ লস্ট, প্যারাডাইজ রিগেইন শুনেছি না, মহাকাব্য পড়ছি, ঠিক আছে? ওখানে একটা বিখ্যাত উক্তি আছে, তোমাদেরকে অনেকবার বলেছি, স্বর্গের দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা শ্রেয়। খুবই সুন্দর কথা, স্বাধীনতা বোঝানোর জন্য। স্বর্গের দাসত্ব করার চেয়ে কি নরকে রাজত্ব করা শ্রেয়, স্বাধীনতা, তাই না? আচ্ছা, তাহলে আমরা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মনে রাখতে পারবো। আচ্ছা, এরপর আমাদের ইম্পর্টেন্ট একজন সাহিত্যিক আছে নবীনচন্দ্র সেন। নবীনচন্দ্র সেন, এটাও আসে পরীক্ষায়, ঠিক আছে? নবীনচন্দ্র সেন, ঠিক আছে? তার তিনটা আছে, মহাকাব্য আছে, রৈবতক, ঠিক আছে, কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র, আর একটা আছে প্রভাস। এই তিনটাকে একত্র বলা হচ্ছে যে ত্রয় মহাকাব্য। কি বলে? ত্রয় মহাকাব্য। এই ত্রয় মহাকাব্য বলে, ঠিক আছে? এটা পরীক্ষায় কিন্তু প্রায়ই আসে, আমাদেরকে মনে রাখতে হবে, বুঝতে পারছি? এটা যেন ভুল না হয়। নবীনচন্দ্র সেন, বুঝছ? নবীনচন্দ্র সেন, তিনটা মহাকাব্য একসাথে, রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস, ঠিক আছে? রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস, তিনটি মহাকাব্য, ঠিক আছে? এরপর আমি বলবো সে কায়কবাদ, নাম শুনেছি? কায়কবাদ, এটা হচ্ছে তার সাহিত্যিক ছদ্মনাম, কায়কবাদ। তার প্রকৃত নাম ছিল হচ্ছে কাজেম আল কোরেশি, কাজেম আল কোরেশি, কাজেম আল কোরেশি, বিখ্যাত সাহিত্যিক কাজেম আল কোরেশি তার প্রকৃত নাম। তার সাহিত্যিক ছদ্মনাম কি? কায়কবাদ। তার বিখ্যাত মহাকাব্য, ঠিক আছে, মহাকাব্য নাম কি জানি? মহাশ্মশান। তোমার ওই 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী নিয়ে রচিত। পানিপথের পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে। পানিপথের যুদ্ধ মোট কয়বার হয়েছে? কি বলে? 3বার। হাজার হাজার বার। বৃষ্টি হলেই তো তোমার কি হয়, রাস্তায় এখানে পানি জমে, কি অবস্থা হয়ে যায় না? যুদ্ধ করে বাসায় ফেরো না প্রতিদিন? তাহলে কি এটা, এটা পানিপথের যুদ্ধ না? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
সেটাও তো পানিপথের যুদ্ধ, তাই না? যাই হোক, আমাদের ইতিহাসের পরীক্ষা মুখস্থের জন্য 3টা পড়লে আপাতত চলবে। প্রথম যুদ্ধ কত সালে? 1926 1526, তাই তো, ইব্রাহিম লোধি আর বাবর। তারপর দ্বিতীয়টা 56, আকবর এবং হিমু, তাই তো? আকবরের সেনাপতি বৈরাম খান ছিল এবং কি হিমু। আর তৃতীয় যেটা পানিপথের তৃতীয় যুদ্ধ, মারাঠাদের সাথে কি আহমদ শাহ আবদালি, এবং কি মারাঠা, এই যুদ্ধ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারাঠাদের সাথে আহমদ শাহ আবদালির যুদ্ধ। এই কাহিনী নিয়ে মহাশ্মশান। মজার ব্যাপার কি জানো, এই কাহিনী থেকে মুনির চৌধুরী একটা বিখ্যাত নাটক লিখলেন এই কাব্যগ্রন্থ থেকে নিয়ে, রক্তাক্ত প্রান্তর। রক্তাক্ত প্রান্তর পড়ছো নাটক? কি করছো জীবনে, এত সুন্দর নাটক পড়ো নাই? হ্যাঁ, অসম্ভব সুন্দর একটা নাটক, সত্যি পড়োনি কেউ? অসম্ভব সুন্দর, মুনির চৌধুরী, বুঝছো? এখানে একটা বিখ্যাত উক্তি আছে, তোমরা হয়তো জানো, তোমাদের খুবই ভালো লাগবে। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। সুন্দর না? মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। সুন্দর না? এই রক্তাক্ত প্রান্তর নাটকের উক্তি আর কি, অনেক সুন্দর, রোমান্টিক এবং ঐতিহাসিক। মানে টাইটানিক মুভি কি হয়েছে, ওখানে তোমার ইতিহাসকে, হ্যাঁ হ্যাঁ ওরকম, ঠিক আছে, ইতিহাসকে নিয়ে আসছে, কিন্তু এখানে অনেক সুন্দর কাহিনী, ইব্রাহিম কার্দি, জোহরা, বুঝছে, এইসব চরিত্র আছে। অসম্ভব সুন্দর একটা নাটক, ঠিক আছে, অসম্ভব সুন্দর। হ্যাঁ, ইব্রাহিম কার্দি, জোহরা, আহমদ শাহ আবদালি, তারপর এই মানে এইগুলো আর কি তোমার চরিত্র এই বিষয় নাটকের। হ্যাঁ, আচ্ছা, তাহলে কার কথা বললাম? কাজেমাল কোরেশি, কায়কোবাদ। তার একটা বিখ্যাত কবিতা আছে, আমার মুখস্থ ছিল, বুঝছো? আমি ওই কবিতা আবৃত্তি করে 7-এ, আমার মনে আছে, ক্লাস 7-এ থাকতে আমি পুরস্কার পেয়েছিলাম। সেই কবিতার নাম ছিল হচ্ছে আজান। কবিতার নাম কি ছিল? আজান, ঠিক আছে। কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী। অনেক সুন্দর কবিতাটা, আজান নিয়ে। হ্যাঁ, ঠিক আছে। কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সে সুর, বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী। হ্যাঁ, চমৎকার কবিতা, আমি পড়ছি, মনে নেই বাকিটুকু। আচ্ছা, তারপর হচ্ছে তাহলে কাজেমাল কোরেশি মনে থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আলোচনা করব গিরিশচন্দ্র সেন, লেখো। তার উপাধি কি? ভাই, ঠিক আছে, তাকে বলা হয় ভাই গিরিশচন্দ্র সেন, শুনেছি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, গিরিশচন্দ্র সেন, বুঝতে পারছেন? গিরিশচন্দ্র সেন লিখছ? আমি বলছি সে কাহিনীটা, আমি বলছি কাহিনী আছে, ঠিক আছে। ভাই গিরিশচন্দ্র সেন, তাই তো? আচ্ছা, আমি বলি ঘটনা যেটা ঘটে, আগেকার দিনে মানুষ কোথায় পড়াশোনা করতো? মক্তবে, টোল বলতো, তাই না? মক্তব, টোল, এইসব জায়গায় পড়াশোনা, গ্রামের এই পড়ার জায়গাগুলো কিরকম বলতো, ঠিক আছে। আচ্ছা, এখন হ্যাঁ, মক্তবে আমিও পড়ছি, গ্রামের যে মসজিদে সকালবেলা পড়া, ঠিক আছে। আর এখন তখনকার সময় একটা ব্যাপার ছিল, এই টোলে মক্তবে তোমার আরবি, ফার্সি, হিন্দি, তারপরে তোমার বাংলা, ইংরেজি, এই সব ভাষা শেখানো হতো। তো যার ফলে ওইখানে পড়তে গিয়ে সবাই একেবারে কমন ভাবে, আমার মনে আছে, আমি যখন হাই স্কুলে, আমার কিছু বন্ধুরা কোরআনের এই যে সূরা এগুলো পারত, তারপরে হাম, নাত, এগুলো ওরা মুখস্থ করতো এবং প্রতিযোগিতা অংশগ্রহণ করতো, সত্যি সত্যি, কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে কয়েকজন। হ্যাঁ, এবং এটা স্বাভাবিক, আমাদের মধ্যে তো অনেকে আবার ওই যে তোমার গীতার শ্লোক অনেকেই পারত, ঠিক আছে, অনেকেই পড়ে, এটা জাস্ট জানার আগ্রহ থেকে, ঠিক আছে। ঋণং কীতং গীতং পিবেত, যাবৎ জীবৎ সুখং জীবেত, কত এরকম ভাবে অনেক মুখস্থ করে। এখন যেটা হলো, ওই যে টোলে বা বক্তব্যে পড়তে গিয়ে এই যে বিভিন্ন ভাষা শেখা,
এই ভাই গিরিশচন্দ্র সেন, এটার নাম কিন্তু ভাই না, উপাধি ভাই দেওয়া হয়, ঠিক আছে। এই গিরিশচন্দ্র সেনও উনি ফার্সি ভাষা শেখেন, আরবি ভাষা শেখেন ওই সময় ছোটবেলায়। পরবর্তী জীবনে তিনি কি করতেন, ওই যে ফার্সি ভাষায় বিভিন্ন গ্রন্থ অনুবাদ করতেন, অনুবাদকের কাজ করতেন। পড়তে গিয়ে তখন হচ্ছে ওই কৌতূহল বশত ওইখান থেকেই তিনি এই কোরআনের অনুবাদ করেন। বুঝতে পারছি, জাস্ট উনি তো এটা জানতেন, ভাষা অনুবাদ করেন আর কি। এভাবে আর কি ওনারটা ওইটা অনুবাদ তো তার একটা পেশার মতো জায়গা ছিল, সেইভাবে উনি ওইটা করেন। হ্যাঁ, আমি এটা পড়ছিলাম, ওনার নামে একটা এরকম মোটা বই আছে, নীলক্ষেত থেকে আমি ওটা কিনেছিলাম। আমার এক স্যার ছিলেন, আমার এই সুরঞ্জন রায় স্যার, আমার এই পড়াশোনার পেছনে মানে সাহিত্যের প্রতি যে আগ্রহ, এটার পেছনে স্যারের আমি বড় অবদান। পরবর্তী যাই হোক, আমি যখন চাকরি পেয়েছি পরে উনি তখন চাকরি না, আমি ঢাকায় ছিলাম। আর ঢাকায় থাকাকালীন উনি আমার কাছে এই বইটা বলছিলেন যে এই বইটা কিনে পাঠাবা। তখন আমি নীলক্ষেত থেকে কিনে আমি পড়ছিলাম, পরে স্যারকে আমি পাঠাইছিলাম। উনি তখন আমাদের এলাকার কালিয়া জনপদের ইতিহাস নামে একটা বই লেখেন, আমাদের অঞ্চলের ইতিহাস। ওইখানে কেন এটা তথ্য সংগ্রহ করছেন, আমাদের কালিয়াতে সেন পরিবার অনেক প্রভাবশালী ছিল, সেনেরা, তখনকার সময়ে সেনেরা। এবং সুচিত্রা সেন যে নায়িকা, তার মামা বাড়ি হচ্ছে আমাদের সেই কালিয়াতে। ওই সেনের সাথে ভাই গিরিশচন্দ্র সেনের কোনো সংযোগ আছে কিনা স্যার জানার জন্য মূলত ওইটা পড়ছিলেন, ওই বইটা, ঠিক আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু আমাদের কালিয়া গেছেন লাইব্রেরি উদ্বোধনের জন্য। এই আমাদের কালিয়াতে অনেক বড় পিতলের রথ আছে এখনো, ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় মনে হয়, এত বড় রথ দেখলে অবাক রথ রথ। হ্যাঁ, এই সেনেদের অনেক বড় বড় বাড়ি ছিল। এবং তোমরা জানো কালিয়াতে কিন্তু এই ইয়ে আছে তোমার, পণ্ডিত রবিশঙ্কর উদয়শঙ্করদের বাড়ি কিন্তু আমাদের কালিয়া, সে বাড়ি এখন আছে। না না, নড়াইলে, নড়াইলে, না না না, কচুয়া না, এটা আলাদা, ঠিক আছে। আচ্ছা, কচুয়া আছে বাগেরহাটে, কিন্তু এটা আলাদা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কার কথা বললাম, ভাই গিরিশচন্দ্র সেন। এখন উনি অনুবাদ করছেন, প্রথমত দেখো কোরআন শরীফ লেখো, ওনার অনুবাদ, ঠিক আছে। আর তাজকেরাতুল আউলিয়া অবলম্বনে, বুঝছো, তাজকেরাতুল আউলিয়া অবলম্বনে, খেয়াল করো, তাজকেরাতুল আউলিয়া, এই তাজকেরাতুল আউলিয়া অবলম্বনে উনি বাংলা অনুবাদ করে নাম দিলেন হচ্ছে তাপসমালা। তাপসমালা, তাহলে তাপসমালা অনুবাদ এটা আসে পরীক্ষায়, বুঝছো। তাজকেরাতুল আউলিয়া মূল গ্রন্থ ছিল ফার্সিতে সম্ভবত, সেটা থেকে বাংলা অনুবাদ করে বইয়ের নাম দিলেন কি, তাপসমালা, ঠিক আছে। এইটা হচ্ছে ভাই গিরিশচন্দ্র সেন। তাহলে গিরিশচন্দ্র সেন হচ্ছে কি কোরআন শরীফের অনুবাদ করলেন এবং তাপসমালা অনুবাদ করলেন। হ্যাঁ, ঢাকার সাভার, নারায়ণগঞ্জের ওইদিকে, মুন্সিগঞ্জের ওইখানে ওনার পূর্বপুরুষের জন্মভিটা ছিল, ঠিক আছে। আচ্ছা, সাভার না, মুন্সিগঞ্জের ওইখানে। আচ্ছা, তাহলে ভাই গিরিশচন্দ্র সেন, আর একজন আছেন কিন্তু গিরিশচন্দ্র ঘোষ, দুজন কিন্তু আলাদা। এই গিরিশচন্দ্র ঘোষ কিন্তু ভারতবর্ষে বিখ্যাত একজন নাট্যকার, অনেক নাম করা নাট্যকার ছিলেন, ঠিক আছে। তার অনেক বড় অবদান কিন্তু এই নাটক, মঞ্চনাটকের ক্ষেত্রে তার অনেক বড় অবদান, গিরিশচন্দ্র ঘোষ, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা একটা নাটক লিখে রাখো তোমরা, কুলিনকুল সর্বস্ব, এটা হচ্ছে তোমার রামনারায়ণ তর্করত্ন, এটা লেখো, কুলিনকুল সর্বস্ব, ঠিক আছে। কুলিনকুল সর্বস্ব, কুলিনকুল সর্বস্ব, রামনারায়ণ তর্করত্ন, বুঝছ। কুলিনকুল সর্বস্ব, রামনারায়ণ তর্করত্ন, কুলিনকুল সর্বস্ব, রামনারায়ণ তর্করত্ন, বুঝছো। বাংলা মৌলিক নাটকের অগ্রগতি এই রামনারায়ণের হাত ধরে, বুঝতে পারছো। তাহলে লিখছো, শব্দ লিখছো, কুলিনকুল সর্বস্ব, রামনারায়ণ তর্করত্ন, ক্লিয়ার। সর্বস্ব, বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু এই রামনারায়ণ তর্করত্নের হাত ধরে, ঠিক আছে।
বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু তাকে দিয়ে, বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে তোমার আমরা আলোচনা করব হচ্ছে দীনবন্ধু মিত্র। হ্যাঁ 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 হ্যাঁ, দীনবন্ধু মিত্র। কার কথা বললাম? দীনবন্ধু মিত্র, ঠিক আছে। দীনবন্ধু মিত্র, কার কথা বলছি? দীনবন্ধু মিত্র। আমি কিন্তু তার কথা আগেও বলেছি। কখন বললাম? যে ইয়াং বেঙ্গলের সেই কাহিনী বললাম না, রোজারিও না, ডি রোজিও, লুই ভিভিয়ান ডি রোজিও, হেনরি লুই ভিভিয়ান ডি রোজিও। কলকাতায় যে তোমার হিন্দু কলেজ 1817 সালে প্রতিষ্ঠা হয়, সে হিন্দু কলেজের শিক্ষক ছিলেন কে? ডি রোজিও। অল্প বয়সী ইয়াং ছিলেন এবং তিনি ইংরেজ ভাব দ্বারা পুষ্ট বা পাশ্চাত্য দর্শনে প্রভাবিত। তো তার শিক্ষার্থীদের মধ্যে তিনি সেই পাশ্চাত্য দর্শনের প্রভাব ছড়াই দিলেন। তার শিক্ষার্থীদের মধ্যে ছিলেন সেই দীনবন্ধু মিত্র, যার কথা মাত্র বলছি। আরো ছিলেন, কার কথা বললাম? সে প্রথম উপন্যাস লিখলেন কে বাংলা সাহিত্যে? প্যারীচাঁদ মিত্র, আলালের ঘরের দুলাল। তারপরে আর কার কথা বললাম? মাইকেল মধুসূদন দত্ত। এরকম আরো অনেকেই, তারা বিখ্যাত ছাত্র। তো দীনবন্ধু মিত্র বিখ্যাত নাট্যকার। ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক কোনটা? নীল দর্পণ। ওই সে একটু আগে বলছিলাম মনে হয়। এই নীল দর্পণ হচ্ছে 1860 সালে ঢাকা থেকে প্রকাশিত হয়। তাহলে ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক কি? নীল দর্পণ, বুঝতে পারছি। এই দর্পণ নামে আরেকটা নাটক আছে, বলতে পারো? এর আগে পরে কিছু একটা আছে। দর্পণ, বলো। দর্পণ, জমিদার দর্পণ। জমিদার দর্পণ কার? মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার। মীর মশাররফ হোসেন, বিষাদ সিন্ধু বিখ্যাত, মনে আছে? আচ্ছা, তাহলে আমি তার একটা নাটকের কথা বললাম, দীনবন্ধু মিত্রের। কোনটা? নীল দর্পণ। কত সালে প্রকাশিত? ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক। এই নাটকে কি দেখানো হয়েছে? নীল চাষী কৃষক যারা, তাদেরকে ইংরেজরা কি নির্মম অত্যাচার করছে সেটা দেখাইছে। এই নাটকের মাধ্যমে এই অত্যাচারের কাহিনী দেখানো হয়েছে। এই নাটক যখন মঞ্চস্থ হয়, তখন এই অত্যাচারের কাহিনী সহ্য করতে না পেরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জুতা খুলে মঞ্চে নিক্ষেপ করে। হ্যাঁ, বুঝতে পারছো? 1860 সালে প্রকাশিত নাটক, মনে থাকবে। আচ্ছা, না না, তা হবে কেন? লিখছে কে? বাঙালিরা না। এটা তো ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ। মঞ্চে যারা করছে ওরাও তো বাঙালি। আহা, তুমি কি হয়? আমার এক স্যার, আমার কলিগ, উনি প্রায় বলেন যে আমি সন্ধ্যার সময় আমি আর বাসায় থাকি না, আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসে। স্যার সিনিয়র। তো আমরা বলছি, স্যার কেন, কি ব্যাপার, বাসায় কি এই যে এত কষ্ট করে বাসায় যান? বলে না, বাসায় আপনার বৌদি সিরিয়াল দেখে। যখন সিরিয়াল দেখে আপনার বৌদির পাশে আর বসা যায় না, কারণ সিরিয়ালে ওই যে ঝগড়া, শয়তানি, এবং দেখা যাচ্ছে কি যে বউ শাশুড়ির যে ফাইট, বউ হয়তো শাশুড়িকে বা শাশুড়ি হয়তো বউ ওই যে ঝামেলা দেখাচ্ছে। তো তখন ওই যে যখন খুব খারাপ সিচুয়েশন তৈরি হয়, যে চরম আকারে নির্যাতন করতেছে এরকম কিছু, তখন আপনার বৌদি বলতেছে স্যার, তখন আপনার বৌদি রিমোট নিয়ে সোফার বসে থাকে না, সে উঠে সামনে টেলিভিশনের কাছে চলে যায়। এবং ওইটা দেখে আমি হাসবো না কাঁদবো দুঃখে কষ্টে, মনে আমি ওকে একা একা স্বাধীনতা দিয়ে আপনাদের সাথে গল্প করি, ঠিক আছে? এখন আমাদের ভেতরে তো আসলে আমরা তো মানুষ, আমাদের ভেতরে প্রভাব ফেলে, কিন্তু ফেলে না? সিনেমা দেখতে গেলে কি অনেক ইমোশনাল হয়ে পড়ে, ওই না উপন্যাস পড়তে গেলে আসলে কি হয়, এটা মানুষকে নতুন করে রূপান্তর করে, এগুলো প্রভাব ফেলে, ঠিক আছে? অন্যায় থেকে কিভাবে নিজেকে ওই অন্যায় না করা হয়, এই মানুষের মন এভাবে গড়ে ওঠে, ঠিক আছে? যাই হোক, আমরা এইখানে নাটকের ওই যে ট্র্যাজেডি, যে একজন ইংরেজ সে কিভাবে এই বাঙালিদেরকে অত্যাচার করতেছে, সেটা তো মেনে নেওয়া যায় না।
12 Years a Slave অস্কার পুরস্কার পেয়েছে, বিখ্যাত একটা মুভি, ইংলিশ মুভি। সেইখানের যে একটা সিনারি আছে, আমি ওই সিনারিটা কয়েকবার দেখার চেষ্টা করছি, লং টাইম, শেষ পর্যন্ত দেখবো পারিনি দেখতে। কিছু সময় দেখার পরে গিয়ে আমি ওটাকে আর পারিনি, কেটে দিচ্ছে, আবার টেনে দিতে হয়েছে। আবার কয়েকবার চেষ্টা করছি, দেখি শেষ পর্যন্ত পারি কিনা, আমার আমি নিতেই পারিনি এটা। 12 Years a Slave, দাস প্রথা ছিল না আগে, সেই দাসদের কিভাবে নির্মম নির্যাতন করতো, তার একটা মেয়েকে এভাবে গাছের সাথে বেঁধে তার মালিক কিভাবে পেটায়, সেটা এত এত ন্যাচারাল করছে। আর ওই মেয়েটা যে অভিনয় করছে, তা তুমি বিশ্বাস করতে পারবে না। এরকম থাকে না যে আমাদের মনে প্রভাব ফেলে, এই নাটকটা ওইরকম আর কি, ঠিক আছে। তবে মজার ব্যাপার হচ্ছে দীনবন্ধু মিত্র, তিনি হচ্ছে খুব কমেডি লেখা লিখছেন। হ্যাঁ, উনি অনেক বিয়ে পাগলা বুড়ো, বিয়ে পাগলা বুড়ো, হ্যাঁ হ্যাঁ, প্রহসন নাটক, মোটামুটি তার অনেকগুলো নাটক আছে এবং প্রহসন আছে। তোমরা কয়েকটা লিখে রাখো, আমি একটু বলি, শোনো, সেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, লেখো। নীল দর্পণের কথা তো বললাম, তাই তো। অন্যান্য নাটকের মধ্যে দেখো আছে হচ্ছে নবীন তপস্বিনী, লেখো। হ্যাঁ হ্যাঁ, নবীন তপস্বিনী, জামাই বারিক, নবীন তপস্বিনী জামাই বারিক। কল দিছে আমাকে মালিক, কল। আচ্ছা, তাহলে কি লিখছো তোমরা বলো? নবীন তপস্বিনী, হ্যাঁ হ্যাঁ, জামাই বারিক। আর একটা হচ্ছে কমলে কামিনী, হ্যাঁ হ্যাঁ, কমলে কামিনী, ঠিক আছে, কমলে কামিনী, ঠিক আছে। এটা হচ্ছে তার নাটক। আর আছে কিছু প্রহসন। প্রহসন কি নাটকের মতো কিন্তু কমেডি টাইপের, ঠিক আছে, ছোট ফানি টাইপের, ঠিক আছে। আচ্ছা, তোমরা এই প্রহসন গুলো লেখো দু একটা। হ্যাঁ, সধবার একাদশী, সধবার একাদশী। এই 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 প্রহসনে একটা বিখ্যাত ক্যারেক্টার আছে, বুঝছো, নিমচাঁদ, নিমচাঁদ। এই 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 প্রহসনের ভেতরে একটা চরিত্র নাম নিমচাঁদ, বিখ্যাত, কিন্তু আলোচিত। তোমরা লিখে রাখতে পারো, সধবার একাদশীর বিখ্যাত চরিত্র নিমচাঁদ, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, নিমচাঁদ, ঠিক আছে। এইটাই মূলত, বুঝছো। আর একটা বিখ্যাত প্রহসন, এটা হচ্ছে বিয়ে পাগলা বুড়ো, আমি যেটা বলেছিলাম তোমাদের প্রথমে। এটা আমি শুনছি, এটা কিভাবে তোমার ওই নাটক হয় তোমার বেতারে। আমি ওই খুলনা বেতারে নাটক হতো প্রতি বৃহস্পতিবার রাত 10টায়, তখন রেডিওতে ছোটবেলায় আমি নাটক শুনতাম প্রত্যেক রাতে, সরি। আচ্ছা, তো সেই সেই যে নাটক হতো বৃহস্পতিবারে, তখন এটা শুনেছিলাম তোমার বিয়ে পাগলা বুড়ো, খুবই ফানি। এখানে নাটকটা এরকম যে এক বুড়ো বিয়ে করে, তার বউ দুইটা। এখন উনি সন্ধ্যার সময় বিচার করার জন্য বা কোন একটা কাজে বাইরে গেছে, আমার পুরো মনে নাই এখন, বেসিকটা এরকম। এখন দুই বউ দুই ঘরে থাকে, তখন তো কারেন্ট ছিল না, অন্ধকার। এখন ওই দুই বই অপেক্ষায় আছে, বুড়ো যখন হাসবে তাকে ডেকে নিয়ে যাবে আর কি। এর মধ্যে এক চোর আসছে, চোর তো চুপি চুপি আসছে। এখন এই বউ মনে করতেছে যে বুড়ো তুমি আসছো আর চুপি চুপি, কথা নেই বার্তা নেই, খুব মজা মেরে আমার ঘরে আজকে আসবে না, ওইখানে যাবা। আবার ওই বউ ঠিক একই রকম মনে করছে। এখন চোর তো চুপি চুপি উঠানে যে দাঁড়াইছে, এবার দুই বউ ঠিক আছে বুঝে গেছে, দুইজনে গিয়ে চোরের টুপ করে যায়, এ ওর হাত ধরছে এক হাত, ওরা এবার চোরের টানাটানি দোকানে শুরু করছে। চোর তো আর বলতে পারে না যে ঘটনা কি হয়ে গেছে, ও তো চুপ করে বসে আছে, ঠিক আছে। এর মধ্যে ঠিকই বুড়ো আসছে, এসে দেখে যে বউ কারে নিয়ে টানাটানি করতেছে, খুবই ফানি, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে বিয়ে পাগলা বুড়ো আর কি, কার? দীনবন্ধু মিত্র, মনে রাখতে হবে। আমরা এরপরে জানবো হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়, ডিএল রায়, ঠিক আছে, ডি এল রায়, তাই তো। আচ্ছা, দ্বিজেন্দ্রলাল রায়, তাই তো, সংক্ষেপে আমরা এখানে ডিএল রায় বলে, বাট দ্বিজেন্দ্রলাল রায়, দ্বিজেন্দ্র লাল রায়, তাই তো। আচ্ছা,
ডিএল রায় তার সেই বিখ্যাত গান জানো তো? শুনছো তোমরা? তোমরা ভুলে গেছো? এত সুন্দর গান নাম মনে রাখলে হবে? ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। হ্যাঁ, অনেক সুন্দর গানটার কথা তো অনেক সুন্দর, তাই না? ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাই না? আর তাহার মাঝে আছে দেশাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা। কি সুন্দর কথা না? এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তো মজার ব্যাপার কি জানো, ওইখানের একটা লাইন আমার খুব ভালো লাগে। সেটা হচ্ছে যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। আমাদের দেশের মানুষের এই যে দুর্নীতি, অন্যায়, অত্যাচার, চরিত্র, মব জাস্টিস, এমন এই যে যে অনিয়ম, তারপরে ক্ষমতায় যাওয়ার যে প্রবণতা, লোভ, বিভৎস আচরণ, এইগুলো দেখলে আমার ঠিক এটা খুবই আসলেই মনে হয় কবি যদি এইগুলো এখনকার অবস্থা দেখতো তখন এটা লিখতো কিনা আমার সন্দেহ, বা অথবা লিখতো এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। হ্যাঁ, যাক, ডিএল রায়, দ্বিজেন্দ্রলাল রায়, মনে থাকবে এটা? মনে থাকবে? আচ্ছা, এই কবিতা বা গানের লেখক হচ্ছেন ডিএল রায় বা দ্বিজেন্দ্রলাল রায়। এটা যেন আমাদের ভুল না হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে তার জন্ম ছিল কৃষ্ণনগরের নদিয়া জেলায়, ঠিক আছে? বাংলা নাটকে তার অনেক বড় অবদান, ঠিক আছে? শাহজাহান তার শ্রেষ্ঠ নাটক, তোমরা একটু লিখে রাখো, হ্যাঁ? ঠিক আছে, শাহজাহান লেখো। নাটক কি? শাহজাহান, বিখ্যাত নাটক, বুঝতে পারছি? ডিএল রায়ের সেই নাটক। শাহজাহান। আচ্ছা, তার আর একটা কবিতা ছিল না, ওই যে তোমার কবিতাটা ছিল হচ্ছে নন্দলাল যে করিল পণ, সে আর বাড়ির বাইরে যাবে না, কারণ সে যদি মারা যায় অ্যাক্সিডেন্টে তাহলে দেশ উদ্ধার করবে কে? সেই কারণে। কেন বিখ্যাত কবিতা পড়ো না এটা? তার একটা বিখ্যাত কবিতা আছে, নন্দলাল একদা সে পণ করলো, সে আর স্বদেশের তোরা তার সে জীবন উৎসর্গ করবে, এবং এই জীবনের মানে এই জীবনটাকে উৎসর্গ করবে দেশের জন্য। তো যার ফলে জীবনকে এত বেশি যত্নে রাখে, সংরক্ষণ করে, সে ঘরের বাইরে যায় না, কারণ সে যদি মারা যায় তাহলে দেশের তো বিরাট ক্ষতি হয়ে যাবে, এই কারণে সে ঘরের বাইরে যায় না কখন। খুবই বিখ্যাত কবিতা, জানো না? প্যারোডি করে লেখা সুন্দর কবিতা, এটা পড়বা তোমরা, ঠিক আছে? হ্যাঁ, নন্দলাল একদা করিল পণ, অসম্ভব সুন্দর কবিতা, ভালো লাগবে তোমাদের, পড়বা, ঠিক আছে? দ্বিজেন্দ্রলাল রায়। তাহলে আমরা আজকে মোটামুটি শেষ করতে পারি নাকি? যদিও গল্প করলাম, কিন্তু গল্পের ছলে যেগুলো আলোচনা করলাম এগুলো কিন্তু সব পরীক্ষায় ইম্পর্টেন্ট আসবে, বুঝছো? হ্যাঁ, ওকে, সবাইকে ধন্যবাদ।